আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে কোনো এই ভিডিওতে সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করব না। আমাদের জীবন আসলে অনেক জটিল, যদি আপনি জটিল মনে করেন। আবার জীবনকে যদি আপনি খুব সহজ মনে করেন, তাহলে সেটা সহজ হতে পারে। বহু সমস্যা আসবে, বিরাট, বিরাট সমস্যা আসবে। এটিকে আপনি আ যদি উপভোগ করতে চান, তাহলে সেই বুদ্ধি আল্লাহ আপনাকে দিয়েছে। আবার সেই সমস্যাগুলো নিয়ে যদি আপনি খুব কান্নাকাটি করতে চান, সেই সমস্যাগুলোর মধ্যে ডুবে যেতে চান, সমস্যার কারণে মরতে চান, আত্মহত্যা করতে চান, তাও করতে পারবেন। আমি নিজে সারাটা জীবন আ জীবনকে খুব সহজভাবে নিয়েছি। যা কিছু এসেছে, অনেক বড়, বড় জিনিস এসেছে, কখনো আবেগে উচ্ছ্বসিত হইনি। আবার সমস্যা এসেছে, ১ম এ চিন্তা করেছি সমস্যাটা কেন এলো? আমার কি দোষ? তো যখন দেখলাম যে আমার দোষ, তখন এখানে সমস্যা তো আসবেই। আমি যেহেতু অন্যায় করেছি, এটা নিয়ে দুঃখ পাওয়ার কি আছে? আগামীতে এই ধরনের সমস্যা যেন না হয়, সতর্ক হতে হবে। আবার যখন দেখি যে না, আমার কোনো দোষ নেই, এমনি, এমনি সমস্যা এসে গেছে, তখন মনে করলাম যে এটা হয়তো আ আমার জন্য একটা শিক্ষা, প্রকৃতিকে শিক্ষা। যেখানে একটা সমস্যা এলো, এখানে আমার কিছুই করণীয় নেই। মানে আমি সেই সমস্যাটা সমাধানও করতে পারব না। আর এই সমস্যাটা নিয়ে যদি আমি কান্নাকাটি করি, মারামারি করি, নিজে মরেও যাই, তবু এই সমস্যার সমাধান হবে না। তখন কি করি? চুপচাপ থাকি, নীরব থাকি, অপেক্ষা করতে থাকি এবং একটা সময় সমস্যাগুলো চলে যায়। তো ওই যে শৈশব থেকে যখন আমার বোধ বুদ্ধি হলো, এরকম অসংখ্য সমস্যা আমার জীবনে এসেছে, অনেক সম্ভাবনা এসেছে। এখন প্রচুর আ টক শো করি। তারপর এই যে নিজে ভিডিও করি। সামাজিক মাধ্যম, সোশ্যাল মাধ্যম, ফেসবুকে যথেষ্ট সময় দেই। ফেসবুকে আ যাকে বলা হয় দৈনিক গড়ে ৩০-৩২ টি এই বিভিন্ন পত্রপত্রিকায় যে সকল ফটো কার্ডগুলো হয়, ওগুলো পড়ি এবং ওইগুলোর ব্যাপারে আমি যে মন্তব্যগুলো করি এবং সেগুলো যেভাবে ফেসবুকে দেই, আমার ২ টো সাইট, অর্থাৎ গোলাম মোল্লা রনি নামে যে সাইট রয়েছে, এগুলোতে গড়ে আ ১৫০ মিলিয়ন লোক ২৮ দিনে দেখে। ১৫০ মিলিয়ন মানে ১৫ কোটি বার দেখা হয়। তাহলে একটা মানুষ কতবার দেখে ফেসবুক এই পেজগুলো? বোঝার চেষ্টা করুন। আবার এই যে ইউটিউব করি, এটাও গড়ে অন এভারেজে ধরেন আমার এই পেজেই, ইউটিউব চ্যানেলে অন এভারেজে ৭০ থেকে ৮০ লাখ লোক গড়ে প্রতি মাসে শুধু আমার এখানে দেখে। তো এর বাইরে অন্যান্য যারা আমার ফটো কার্ড ব্যবহার করেন, আমার এই ভিডিও ব্যবহার করেন, তো তাদের সংখ্যা গুণে শেষ করা যাবে না। আবার টেলিভিশনগুলোতে যে প্রতি মাসে প্রায় ৫০ থেকে ৬০ টি টক শো করি, ওইগুলো আবার ছোট, 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 ছোট ক্লিপগুলো যখন ভাইরাল হয়ে যায়, একেকটা ক্লিপ আ সেই ২ কোটি, ২.৫ কোটি লোক এভাবে দেখে। তো এইরকম গত শুক্রবার আ একেবারে শেষের দিকে সময় টেলিভিশনে একটা টক শোতে ছিলাম এবং ওখানে একটি বক্তব্য, ৩ মিনিটের একটা বক্তব্য একেবারে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। এবং এখানে যাদেরকে বলেছি তারাও খুশি হয়েছে। আমজনতা যারা সাধারণ, তারাও খুশি হয়েছে। সবাই খুশি হয়েছে। তো আমার কাছে মনে হলো এই বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার। প্রশ্নটা ছিল যে এই সময়টিতে এনসিপি, আ তো যেটাকে অনেকে ঠাট্টা করে বলে ন্যাশনাল চিলড্রেন পার্টি, মানে শিশু কচিকাঁচাদের দল। তো এই এনসিপি যারা একসময় সমন্বয়ক ছিলেন, যারা একসময় বিপ্লবী ছিলেন, যারা ইউনূস সরকারের সবচেয়ে দাপটে আ ক্ষমতাধর লোক ছিলেন এবং গত ১৮ মাস বলতে গেলে তারাই দেশটিকে চালিয়েছেন। তো এই সংসদে তাদের অংশগ্রহণ খুব অল্প, ৬ জন বা ৭ জন তাদের প্রতিনিধি আছে। তারপর জামাতের সঙ্গে তাদের অ্যালাই হওয়ার পরে সবাই ধারণা করেছিল যে এরা শেষ হয়ে যাবে এবং এরা জামাতের বি টিম, সি টিম, এরা সবাই আসলে একসময় জামাত করতেন। এই ধরনের অভাব অভিযোগ কথাবার্তা বলা হচ্ছিল। তো ওই বিষয়টা নিয়ে আমাকে আসলে যখন প্রশ্ন করা হলো, আপনার মন্তব্য কি? আমি বিষয়টা এড়িয়ে যেতে চাইলাম। এড়িয়ে যেতে ছিলাম বিভিন্ন কারণে। ১ম কারণ হলো যে এনসিপিতে যারা আছেন তারা সবাই বয়সে আমার সন্তানের চাইতেও ৪-৫ বছরের ছোট। আমার বড় ছেলের চেয়ে ৪-৫ বছরের ছোট। আর আমি বিয়ে করেছি ৮৬ সনে, 1986 এ। তো সেটা যদি হতো, তাহলে যাকে বলা হয়
আমার যদি ৮৭ সনে সন্তান হতো তাহলে তো মানে ওরা আসলে আমার নাতির বয়সী হয়ে যেত বলতে গেলে অনেকে। এনিওয়ে, তো এই কারণে আমি তাদের প্রতি স্নেহশীল। যাদের প্রতি আপনি স্নেহশীল থাকবেন তাদের সবকিছুই আপনি ওইভাবে মূল্যায়ন করবেন। দ্বিতীয়ত হলো যে আমি আসলে কৃতজ্ঞ। তাদের প্রতি কৃতজ্ঞ। এর কারণ হলো আমি একসময় আওয়ামী লীগ করতাম। আওয়ামী লীগের জমানাতে যখন আমি সংসদ সদস্য ছিলাম তখন আমাকে জেলে যেতে হয়েছে। তাই বুঝতে পারেন ব্যাপারটা, যে এমপি হিসেবে আওয়ামী লীগ জমানাতে একমাত্র এমপি আমি তখন জেলে গিয়েছি। কোনো দুর্নীতি নাই, কোনো অনিয়ম নাই, কিছু নাই। সেটা হলো সালমান এফ রহমানের সাংবাদিক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সাংবাদিক, তাদেরকে পিটিয়েছি এবং তাদেরকে মারার চেষ্টা করেছি, এই হলো অভিযোগ। এনিওয়ে, জেল ঠেল খেটে আসার পরে চুপচাপ থাকলাম, কিন্তু আওয়ামী লীগ আমাকে আসলে স্বস্তিতে থাকতে দেয়নি। টেলিভিশন করেছি, টক শো করেছি, কিন্তু আমার অভাব যেন কেউ বুঝতে না পারে, কষ্ট না পারতে পারে, কিন্তু হৃদয়ের যে রক্তক্ষরণ, আতঙ্ক আমাকে তাড়া করেছে। এরপর যখন আমি 2019 সনে 18 সন নির্বাচনে বিএনপি থেকে ইলেকশন করলাম, এরপরে আমার উপর যে জুলুম অত্যাচার এলো, অর্থনৈতিক, সামাজিক, মানসিক, আমাকে রীতিমতো আলু ভর্তা বানিয়ে ফেলেছে। তো আমি ওইগুলো এনজয় করেছি, সবগুলো মোকাবেলা করেছি এবং এখনও করে যাচ্ছি। নিজের অভাবের কথা কখনো বলতে পারি না। তো তার মধ্যে আমি সাধ্যমতো প্রতিবাদ করেছি, লিখেছি, বলেছি, কিন্তু ঠিক রাস্তায় নেমে এই ছেলেরা যেভাবে বুক পেতে দিয়েছে, যেভাবে সাহস দেখিয়েছে, ওটা আমার মরলেও হতো না, আগামীতেও হবে না। আমি যে কথা বলতে চাই এই পর্যন্ত, কথা বলার জন্য যদি কেউ আমাকে মারে, কেউ আমাকে জেলে নেয়, সেটা তাদের বিষয়, আমি কথা বলবো। কিন্তু যেটা নাহিদ করেছে, সার্জিস করেছে, কিংবা অন্যান্য যে সকল এনসিপি নেতৃবৃন্দ করেছেন রাস্তায় নেমে, ওটা আমি পারতাম না, ভবিষ্যতেও পারবো না। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ, ভীষণ রকম কৃতজ্ঞ। এবং তারা আজীবন যত অন্যায় করুক না কেন, সেটা আলাদা, সেটা না আমি সমালোচনা করব, কিন্তু তাদের এই যে কন্ট্রিবিউশন, এই কারণে আমি কোনোদিন তাদের সমালোচনা করতে চাই না, করবও না। তাদেরকে আমি সেভাবে স্নেহ করি। তো সেই নাহিদ, সার্জিস, মাহফুজ, তারপরে শেষে অন্যান্য যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, সবচেয়ে যিনি এমপি হয়েছেন, একেবারে আমার এলাকার জামাই, স্ক্রিপ্ট ছাড়া তো পড়তেছি, এই মুহূর্তে নামটা মনে আসতেছে না, সবচেয়ে যাকে বলা হয় কুমিল্লা থেকে যিনি এমপি হয়েছেন, যা হোক। তো তাদের এই সাম্প্রতিক সময় তারা আবার আন্দোলনের ডাক দিচ্ছেন, সিটি কর্পোরেশন নির্বাচন করতে যাচ্ছেন। হাসনাত আবদুল্লাহ তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ইলেকশন করতে চাচ্ছেন, ঢাকা সিটি কর্পোরেশন ইলেকশন করতে চাচ্ছেন, আন্দোলন গড়ে তুলতে চাচ্ছেন। 2036 সনে তারা ক্ষমতায় আসবেন, আর 7-8 বছর পরে। এই স্বপ্ন তারা দেখছেন। এটা নিয়ে যখন আমাকে প্রশ্ন করা হলো, তখন আমি বলেছিলাম প্রশ্ন যে আসলে আমি ওদের কোনো কিছু মিলাতে পারছি না। ওরা কিভাবে জেলে গেল শেখ হাসিনার জমানায়, কিভাবে ভাতের হোটেলে তারা থাকলো, সেখান থেকে আবার কিভাবে বেরোলো, কিভাবে ওখান থেকে বের হয়ে আন্দোলনের তারা নেতৃত্ব দিল, সরকারের পতন ঘটালো, আবার ইউনূস সরকারে কী করে তারা প্রভাব বিস্তার করলো, পুরো সময়টা তারা সেনাবাহিনী, পুলিশ বাহিনী, তারপরে সে পুরো অ্যাডমিনিস্ট্রেশন, এই ছেলেগুলো তারা নিয়ন্ত্রণ করেছে। তাদের কথার বাইরে কোনো কিছু হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে কোনো কিছু হয়নি। এমনকি সালাউদ্দিন সাহেব, তারেক রহমান সাহেব, সবাই তাদেরকে তোয়াজ এবং তদবির করে 18 মাস রাজনীতি করেছেন, যেটা আমি ব্যক্তিগতভাবে কল্পনাও করতে পারি না। আবার তারেক রহমান সাহেব ক্ষমতায় আসার পরেও নাহিদ সাহেবের বাসায় গেছেন, তারপর শেষে হাসনাত আবদুল্লাহকে তাদের সঙ্গে যখন দেখা হয়েছে, তারা যখন সংসদে কথাবার্তা বলেন, এখন তাদের যে কর্তৃত্বটা, এই কর্তৃত্বটা স্পষ্ট। তাদেরকে বিএনপি বা তাদেরকে জামাত কেউ এখনো পর্যন্ত নেগলেক্ট করতে পারছে না। এমনকি এদেরকে নিয়ে আওয়ামী লীগের কিন্তু কোনো তারা রাগ দেখাচ্ছে, ক্রোধ দেখাচ্ছে, কিন্তু তাদেরকে আওয়ামী লীগ কিন্তু তাচ্ছিল্য করছে না। কোনো অবস্থায় আওয়ামী লীগ কিন্তু এই যে এনসিপির যারা নেতৃবৃন্দ, তাদেরকে তাচ্ছিল্য করছে না। যারা তাচ্ছিল্য করছে, শিশুদের দল বলছে, বালকদের দল বলছে, চিলড্রেন পার্টি বলছে, তারা আসলে রাজনীতির ওইরকম কেউ না। তো কাজেই এই জিনিসগুলো একজন বিশ্লেষক হিসেবে, রাজনীতিবিদ হিসেবে আমি মিলাতে পারি না। ফলে তারা আবার আন্দোলন গড়ে তুলবে, আবার আর একটা বিপ্লব করবে। তারা যে হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে, বিএনপিকে ভয় দেখাচ্ছে, নাসিরুদ্দিন পাটোয়ারি
আগের চেয়ে আরও শক্তি নিয়ে কথা বলছে। সেই যে নাসিরুদ্দিনের সেই পাটোয়ারির কথা শুনে তার আতঙ্কে মানে মির্জা আব্বাসের মতো একজন রাজনীতিবিদ চিত হয়ে শুয়ে পড়ল। তিনি অসহায় হয়ে পড়লেন এবং তিনি সেই অসুস্থ হওয়ার 2-3 দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম তাকে সমবেদনা জানিয়ে। তিনি টেলিফোন করে অনেকক্ষণ আমার সঙ্গে কথাবার্তা বললেন। মানে এই এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারিকে মির্জা আব্বাসের মতো মানুষ কীভাবে কাউন্ট করেন ঢাকা শহরে, ওটা মানে অবাক করার মতো বিষয়। আবার সালাউদ্দিন সাহেবের মতো মানুষকে নাসিরুদ্দিন পাটোয়ারি আচ্ছা মতো গালাগাল করছে। কক্সবাজারের মতো গিয়ে জায়গার মতো গিয়ে তাকে চাঁদাবাজ, দখলদার, আজে বাজে কথাবার্তা বলছে। আবার এখন বুক ফুলিয়ে মানে সে শহরে চলছে, কোনো রকম আবেগ নাই, উদ্বেগ নাই, চিন্তা নাই। সে আবার আন্দোলনের লড়াই সংগ্রামের ডাক দিচ্ছে এবং এখন তো সে মানে নাসিরুদ্দিন পাটোয়ারি তারেক রহমান সাহেবের নিচে নামেই না। যেভাবে পিনাকি একটা সময় মানে সমালোচনা করতো আওয়ামী লীগ জামানাতে, সে কারো সমালোচনা করতো না, শুধু শেখ হাসিনা সমালোচনা করতো। আর নাসিরুদ্দিন পাটোয়ারি এখন যে পর্যায়ে চলে গেছে, সে এখন আগে সালাউদ্দিন সাহেবের সমালোচনা করতো, মির্জা আব্বাসের সমালোচনা করতো, এখন মির্জা আব্বাস অসুস্থ হয়ে গেছে, এখন সে আর ওয়েলকাম জানাচ্ছে ধর এগুলো বাজে মানে যাকে বলে হয় অচল। সে বলে মোস্ট ওয়েলকাম কমরেড, আসেন যোদ্ধা, আপনি আসেন, আপনাকে স্বাগতম। এখন সে সরাসরি তারেক রহমান সাহেবকে সমালোচনা করছে এবং তারেক রহমান সাহেবকে যেভাবে সমালোচনা করছে এটা বিএনপির জন্য এতটা অস্বস্তিকর, ফলে তাকে মোকাবেলা করার জন্য, নাসিরুদ্দিনকে মোকাবেলা করার জন্য বিএনপির আসলে ওরকম কোনো কমরেড নেই এবং কারো কথা মিডিয়াতে আসছে না। বিএনপির একমাত্র নয়ন ছাড়া, যুবদল নেতা নয়ন ছাড়া বিএনপির কেউ এই এনসিপির কোনো নেতা, বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারি, নাহিদ, সার্জিস, মানে এদের কারো বিরুদ্ধে একটু শব্দ করছে না। এখন বিএনপির কাণ্ডারি হয়ে গেছেন সেই যে গণ অধিকার পরিষদের যে রাশেদ ছিলেন সাধারণ সম্পাদক, বলতে গেলে হি ইজ দ্য নাও ফাদার অফ দ্য মানে বিএনপির ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম। বিএনপির যে সকল ক্রাইসিস ম্যানেজমেন্টের টিম তৈরি করা হয়েছে, এই টিমের মধ্যে এখন একমাত্র ভোকাল হলো রাশেদ। যে বিশাল টিম তারেক রহমান সাহেব সাজিয়েছেন, এখানে ডাক্তার জাহিদুর রহমানকে নিয়েছেন, প্রেস সচিবকে নিয়েছেন, তো এদেরকে যদি আপনি এদের সাহস শক্তি দেখেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এরা সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রেস সচিব ছিলেন শফিক সাহেবের একেবারে একজন জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের যে দাপট ছিল সেই দাপটও নেই এবং এদের গ্রহণযোগ্যতাও নেই। এদের কথা বললে কেউ মানে রিপোর্টও করে না, এদের কথা লিড নিউজ হয় না, এদের কথা নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই। ফলে এখানে আসলে তথ্যমন্ত্রী হিসেবে রাশেদকে অথবা আর অ্যাটলিস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের যে তথ্য সচিব ছিলেন, প্রেস সেক্রেটারি ছিলেন জনাব শফিক, তাকে নিয়োগ না দেওয়া পর্যন্ত নাসিরুদ্দিন পাটোয়ারিকে মোকাবেলার মতো অবস্থা বিএনপির এই পর্যায়ে নেই। এখন এই যে জিনিসগুলো ঘটছে, বাস্তবে ঘটছে, আমি যে কথাগুলো বললাম, আপনি দেখেন একটা কথা আপনি মিলাতে পারবেন কিনা একটার সঙ্গে একটা। ক্ষমতা তারেক জিয়া, কিন্তু জামাতের লোক যেটা পারছে না এনসিপি লোকজন সেটা পারছে। জামাতের আমির যেখানে পিউ পিউ, কুয়া কুয়া, চিউ চিউ শব্দ করছে, সেখানে নাহিদ, হাসনাত আবদুল্লাহ তারা যে কথাগুলো বলছে এবং একটার পর একটা তারা রেকর্ড ব্রেক করছে এবং যা কিছু বলছে সব কিছু মিডিয়াতে আসছে। হাসনাত বেতন পেল, হাসনাত আবদুল্লাহ বেতন পেল, বেতন পেয়ে সে টাকা গরিব মানুষকে দিয়ে দিল, সেই রিপোর্ট পজিটিভলি আসলো। কিন্তু তারেক রহমান সাহেব সেই যে একজন তরুণ ছেলে, সে যে একটা কার্ট, খেলনা গাড়ি মানে নিয়ে আসলো, তিনি সেটা চালালেন। তারপরে আবার একজন যাকে বলে মানসিক ভারসাম্যহীন লোক একটা গাড়ি বানিয়েছে, সেই গাড়ি সেই ভারসাম্যহীন লোকটা, অটিস্টিক লোকটা চালালো। তারপরে পিছনে প্রধানমন্ত্রী বসে রইল। এরকম মহৎ কাজগুলো নিয়ে পত্রপত্রিকায় ওরকম জাস্ট একটা ফটোকার্ড ছেড়ে দিচ্ছে, কিন্তু এটা কোনো প্রশংসা করছে না। কিন্তু নাহিদ সংসদে কী ভাষণ দিল, হাসনাত আবদুল্লাহ কী ভাষণ দিল, নাসিরুদ্দিন পাটোয়ারি এখন কি বলল, এগুলো নিয়ে মুহূর্তের মধ্যে সেই মানে ভাইরাল হয়ে যাচ্ছে। এত মহিলা সংসদ সদস্য বিএনপি নিয়োগ দিল, সবারই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স,
এবং এটাকে বলা হয় ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিলেকশন বিএনপির, যাদেরকে মহিলা এমপি বানানো হয়েছে। কিন্তু এটা নিয়ে কেউ কোনো কথাবার্তা বলছে না। ওদিকে সেই এনসিপি থেকে কাকে মনোনয়ন দেওয়া হলো, কে নির্বাচিত হলো, কে শপথ নিল, এইগুলো নিয়ে এখন পর্যন্ত মিডিয়ার আগ্রহ তুঙ্গে। যখন আপনাকে নিয়ে কারো আগ্রহ থাকবে, হোয়াট এভার ইউ আর, নেগেটিভ অর পজিটিভ, আপনাকে নিয়ে মানুষের আগ্রহ থাকবে, আপনার কথা শুনতে চাইবে, আপনার খবর শুনতে চাইবে, আপনাকে গালাগালি করতে চাইবে, ইট মিনস সমাজে আপনার ভ্যালু আছে। তো এনসিপির এই ভ্যালুটা আছে বলেই তারা এই পর্যায়ে আছে। তো কাজেই তখন আমি বললাম যে আমি যেহেতু আমার যে যোগ্যতা আছে বা আমি যা কিছু দেখেছি, এটার সাথে এনসিপির এই যে গ্রহণযোগ্যতা, এদের দাপট, এদের প্রভাব প্রতিপত্তি মিলে না। এটা কী করে হলো? কোথায় সালাউদ্দিন সাহেব, কোথায় তারেক রহমান সাহেব, কোথায় নাহিদ, কোথায় যাকে বলা হয় নাসিরুদ্দিন পাটোয়ারি, এটা মিলে না। তখন আমার কাছে মনে হলো যে আমরা গ্রাম বাংলায় যেটা দেখেছি যে জিনের আসর হয়, মানে জিনের ভার আসে কোনো মানুষ এর উপর, যখন জিন ভর করে তখন সে অনেক অসাধ্য সাধন করে ফেলে। ভোলার মিষ্টি ঢাকাতে এনে খাওয়ায় 1 সেকেন্ডের মধ্যে, এই দেখেন মিষ্টি খাওয়াই দিলাম, তালা খুলে দেয়, নারী পুরুষের প্রেম তৈরি করে দেয়, পুরুষের বিবাহ বিচ্ছেদ বন্ধ করে দেয়, ব্যবসা বাণিজ্যের লস দূর করে দেয়। তো সেই দিক থেকে আমাদের রাজনীতিতে তখন আমি বললাম যে আমার কাছে মনে হচ্ছে যে কমপক্ষে একটা দুটো নয়, এনসিপির সাথে 1 ডজন জিন আছে। এই যে 3 মিনিটে আমি এখানে বড় করে বললাম, 3 মিনিটে যে কথাগুলো বলেছি এটা রীতিমতো ভাইরাল হয়েছে এবং এটা শুনে সবাই খুব খুশি এবং সম্ভবত এনসিপির যারা লোকজন আছে তারাও খুশি। আপনি কি খুশি হয়েছেন? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।